সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় আজ ট্রাইব্যুনাল ১-এর কার্যক্রম শুরু হবে বেলা ১১টায়। ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। সার্বিক পরিস্থিতি জানতে আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জাভেদ আক্তার, ট্রাইব্যুনালের আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলে সবকিছু সেখানে স্বাভাবিক আছে কিনা একটু জানাবেন। জানেন যে ২৪-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী প্রায় ১৪০০ মানুষ পুলিশের গুলিতে নির্বিচারে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছিল এবং সেই পরিসংখ্যানের ভিত্তিতেই এখানে বিচার চলছে। একই সাথে ২৫,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছিলেন। কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন এবং বিভিন্নভাবে অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই বিষয়গুলো যেটি ঘটেছিল ২০২৪-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, সেই ৫ই আগস্টে একটা পর্যায়ে গিয়ে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল ২০২৪ সালের ৫ই আগস্ট, তারপরেই যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, এরপরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের বিচার হবে এবং তারপরেই তারা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছিলেন। ৫ আগস্টের পরে অনেকেই কিন্তু এখানে ট্রাইব্যুনালের যারা ওই সময় প্রসিকিউশনে যারা ছিলেন তারা চলে গিয়েছিলেন এবং পরবর্তীতে যখন এই ৮ই সেপ্টেম্বর যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, নিয়োগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর সহ ৫ জন প্রসিকিউটরকে, মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করা হয় এবং প্রথম যেদিন এই বিচার কাজটি শুরু হয়েছিল সেটি হচ্ছে ১৭ই অক্টোবর এবং সেদিন বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আরও ২ জন ছিলেন শফিউল আলম মাহমুদ এবং তাদের সাথে আছেন মহিতুল হক এনাম চৌধুরী। এই ৩ জনের সমন্বয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার কার্যক্রম শুরু করেছিলেন, সেদিনই এই প্রথম যে অভিযোগটি দাখিল করা হয়েছিল জুলাইয়ের যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের প্রথম অভিযোগটি দাখিল করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। একই সাথে তার সরকারের যে সমস্ত মন্ত্রীরা ছিলেন, ওবায়দুল কাদের থেকে শুরু করে আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন, সালমান এফ রহমান থেকে শুরু করে আরও অনেকেই, তাদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ একই দিনে দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে ১৭ই অক্টোবর যেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়েছিল, সেদিনই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে নির্দিষ্ট একটি সময় দেওয়া হয়েছিল তাকে হাজিরের জন্য। সেই সময়ের মধ্যে তিনি হাজির হননি, কারণ তিনি ইতিমধ্যেই ৫ আগস্টেই তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান এবং এখনও পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছেন। এই তাকে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই সময়ের ভিতরে তিনি হাজির হতে না পারায় পরবর্তীতে আবারও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, এবং সেইটার জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। সেই সময়ের ভিতরেও যেহেতু শেখ হাসিনা হাজির হননি, এবং প্রথম থেকে একটু বলি যে এই মামলাতে প্রথমে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, পরবর্তীতে এই মামলাতে শেখ হাসিনার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ২৪ সালে যখন জুলাই আন্দোলন চলছিল তখন যিনি পুলিশের প্রধান ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকেও অভিযুক্ত করা হয়, তাকেও এই মামলাতে যুক্ত করা হয় এবং পরবর্তীতে তাদের এর মধ্যে শুধুমাত্র চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি গ্রেপ্তার হন। তাকে এই প্রথমে তিনি অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তীতে তাকে এই যে মানবতা বিরোধী অপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সেই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে এই যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলছিলাম, সেই সময়ের ভিতরে তারা হাজির না হওয়ার পরে তার অনুপস্থিতিতে এই বিচার চলে এবং দীর্ঘ সময় প্রায় ৬ মাস ২৮ দিন এটি তদন্ত করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা গত ১২ই মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন, প্রায় ৯,০০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন। সেই তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে সেখানে তারা ৮৪ জনের সাক্ষ্য নিয়েছিলেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, তিনি ৮৪ জনের সাক্ষ্য নিয়েছিলেন এবং এই ৮৪ জনের সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে ঢাকার মধ্যে যারা আছেন
বিভিন্ন সময় ওই আন্দোলন চলাকালে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্য, যারা জুলাই যোদ্ধা ছিলেন, যারা আহত হয়েছিলেন তাদের সাক্ষ্য নেওয়া হয়েছিল, বেশ কিছু পুলিশের সাক্ষ্য নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে 12ই মে যখন তদন্ত প্রতিবেদন দাখিল করে এরপরে সেটিকে স্ক্রুটিনি করা হয় এবং তারপরে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে চিফ প্রসিকিউটরের কার্যালয় রেজিস্ট্রারের মাধ্যমে। সেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পরে সেটির উপরে শুনানি হয়, অভিযোগ গঠনের উপর শুনানি হয়েছে। সেই অভিযোগ গঠনের শুনানির পরে 10ই জুলাই এই যে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ, তাদের ভাষায় তারা যেটিকে বলেন ফর্মাল চার্জ, সেটি আমলে নেওয়া হয় এবং 10ই জুলাই আমলে নিয়ে সেদিনই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয়ে যায়। এরপরে ওই দিনই এই মামলাতে যিনি গ্রেপ্তার আছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি অ্যাপ্রুভার হওয়ার জন্য আবেদন করেন। অ্যাপ্রুভার বলতে আমরা সহজে বাংলায় যেটি বুঝি সেটি হচ্ছে রাজসাক্ষী হন এবং তিনি তার দোষ স্বীকার করে নেন। তিনি একটি চিরকুটে ছোট একটি কাগজে তিনি লিখে আদালতকে জানান যে আই এম প্লিড গিলটি, অর্থাৎ তিনি তার দোষ স্বীকার করেছেন এবং একই সাথে তিনি যা কিছু জানেন জুলাই আগস্টের কি ঘটনা ঘটেছিল, এই যে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল, এই নির্দেশটি কে দিয়েছিলেন, কার মাধ্যমে এটি এক্সিকিউট হয়েছিল, কিভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় এই আন্দোলন দমনের জন্য বিভিন্ন বৈঠকগুলো চলছিল, সেই বিষয়গুলো তিনি সত্য উদ্ঘাটন করবেন এই মর্মে তার যে অ্যাপ্রুভার হওয়ার যে আবেদন, সেই আবেদনটি মঞ্জুর করা হয় এবং তিনি রাজসাক্ষী হন। ওই দিনই এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য 3 আগস্ট দিন নির্ধারণ করেন। 3 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সেদিন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনিও এই সূচনা বক্তব্য উপস্থাপন করেছিলেন এবং তার পরবর্তীতে এই সূচনা বক্তব্য উপস্থাপনের পরের দিন এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম যিনি সাক্ষ্য দিয়েছিলেন তিনি হচ্ছেন খোকন চন্দ্র বর্মন। যাত্রাবাড়িতে তিনি আহত হয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে খোকন চন্দ্র বর্মন, যার মুখে গুলি লেগেছিল এবং তার পুরো মুখ অবয়ব একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল এবং তিনি প্রথম যেদিন সাক্ষী দেন তিনি মাস্ক পরে আদালতে এসেছিলেন। একটা পর্যায়ে আদালত তার মাস্ক খুলতে বলেছিলেন এবং তার সেই বিভৎস চেহারা দেখে সেদিন আদালতে একটি হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয় এবং তিনি তার সাক্ষ্যে কিভাবে আন্দোলনে তিনি যুক্ত হয়েছেন, তিনি একটি প্রাইভেট কার চালক ছিলেন, সেই সাক্ষীর মাধ্যমেই প্রথম সাক্ষ্য শুরু হয়েছিল 4 আগস্ট। এরপরে পর্যায়ক্রমে 8 অক্টোবর পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণগুলো চলতে থাকে। এই সময়ের ভিতরে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিলেন তারা যেমন তাদের পরিবারের সদস্যরা সাক্ষী দিয়েছেন, কারো বাবা, কারো মা, যেমন শহীদ আনাসের মা সাক্ষী দিয়েছিলেন, শহীদ আনাসের বাবা সাক্ষ্য দিয়েছিলেন। আবু সাঈদের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ওই আবু সাঈদের হত্যা ঘটনা যখন ঘটে, রংপুরে যিনি এনটিভির ওই সময়কার দায়িত্ব পালন করছিলেন প্রতিনিধি একে মইনুল হক, তিনি সাক্ষ্য দিয়েছিলেন এবং এভাবে করে এই ঘটনাটি যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক ওয়েতে হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হতে গেলে তার একটি প্রথম সূত্র হচ্ছে ওয়াইড স্প্রেড, অর্থাৎ ব্যাপক মাত্রায় হতে হবে। আরেকটি হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে হতে হবে। ওয়াইড স্প্রেড বলতে এখানে এটিকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাক্ষী এখানে এনে হাজির করা হয়েছিল। কেউ এসেছিলেন কুষ্টিয়া থেকে, কেউ খুলনা থেকে, কেউ ফেনী থেকে, যারা জুলাই যোদ্ধা ছিলেন, বিভিন্ন সময় জুলাই আন্দোলনে যুক্ত হয়ে যারা আহত হয়েছিলেন, তাদের বর্ণনা একই রকম ছিল এবং এটি যে সিস্টেমেটিক ওয়েতে হয়েছে সেটি প্রমাণের জন্য দেখা গেছে যে যারা সাক্ষী দিয়েছিলেন, সেই সাক্ষী যারা দিয়েছিলেন তাদের সাক্ষীতে, তাদের জবানবন্দিতে একই রকম বর্ণনা ছিল। অর্থাৎ এই যে পুলিশ কিভাবে নির্বিচারে গুলি করেছিল, পুলিশের হামলার ধরন, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের যারা নেতাকর্মী তাদের ভূমিকা কী ছিল, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং এর মাধ্যমে কিন্তু এটি প্রমাণিত হয়েছে যে কিভাবে এটি সিস্টেমেটিক ওয়েতে হয়েছে। এবং এর মধ্যে স্টার উইটনেস হিসেবে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি যেমন সাক্ষী দিয়েছেন, একই সাথে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে যখন আন্দোলন চলছিল সেই আন্দোলনের একজন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং একজন অগ্রগামী সৈনিক ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে।
এবং তারা যে সাক্ষ্যগুলো দিয়েছেন সেখানে তারা পূর্বাপর সব ঘটনা তুলে ধরেছেন। মাহমুদুর রহমান তার সাক্ষ্যে গত প্রায় দেড় দশকে কিভাবে গত প্রায় দেড় দশকে কিভাবে এই শেখ হাসিনা 2009 সালে নির্বাচনের পর এই যে গুম করার সংস্কৃতি চালু করেছিল, কিভাবে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন এবং এই সময় আয়নাঘর এবং অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই বিষয়গুলো তিনি তুলে ধরে এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান এটি আসলে একদিনের ঘটনা নয়। এই ঘটনাটি আসলে গত 15 বছরের যে শেখ হাসিনা তার যে ক্ষমতা সেটিকে যে টিকে থাকতে চেয়েছিলেন, সেখানে মাহমুদুর রহমান বলেছেন যে তিনি স্বৈরাচার হয়ে উঠেছিলেন এবং সেই স্বৈরাচারী ভূমিকার কারণে তার ক্ষমতায় টিকে থাকার কর্তৃত্ববাদী যে ভূমিকা সেটির কারণেই তিনি আসলে এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন এবং 24-এর যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছিল সেটি আসলে তারই অংশ। এর মধ্যে অন্যান্য সাক্ষী যারা তারা জবানবন্দি দিয়েছেন, যারা শহীদদের পরিবারের সদস্য, তারা বেশিরভাগই কিন্তু সাক্ষ্য দেওয়ার সময় তাদের সেই ঘটনার বর্ণনার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদের কিভাবে তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেটি যেন নিশ্চিত করা হয় সেই বিষয়টি বলেছেন। প্রসিকিউশন যখন কথা বলেছেন, যখন যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে, যেহেতু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনই পলাতক, তাই তাদের আইনি সুরক্ষা দেওয়ার জন্য স্টেট ডিফেন্স কাউন্সিল বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছিল অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসেনকে। যুক্তিতর্কে প্রসিকিউশন তাদের সব বিষয়গুলো তুলে ধরেছেন। তারা বিভিন্ন সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে তারা মনে করেছেন যে যেই সাক্ষীদের জবানবন্দি এখানে উপস্থাপন করা হয়েছে এবং একই সাথে যে বিভিন্ন তথ্য উপাত্ত, বিভিন্ন ভিডিও চিত্র, জুলাই আগস্টের ঘটনার যে ভিডিও চিত্র তারা সেখানে তুলে ধরেছেন,